সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলা ভাষার প্রতিদিনের আয়োজন সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন আমিরুল মুমিনিন মানিক, সাংবাদিক ও বিশ্লেষক। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় যাবো, তবে আলোচনায় যাবার আগে আমরা একটু পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই। দৈনিক প্রথম আলো, দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য, সংকট এড়াতে বেশি দামে আমদানি করা হচ্ছে জ্বালানি, আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে বহুমুখী চ্যালেঞ্জ নতুন সরকারের সামনে। আমার দেশ, ড্রোন দিয়ে অসম যুদ্ধে লড়ছে ইরান, ঢাকা ওয়াশিংটন ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা, ঈদে ঢাকা ছাড়বে 1.5 কোটি মানুষ। দৈনিক ইত্তেফাক, যুদ্ধে জড়িয়ে পড়ছে ইউরোপ, ইরানের যৌথ হামলা, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন প্রধানমন্ত্রী। সমকাল, জ্বালানি সাশ্রয় আহ্বান প্রধানমন্ত্রীর 11 দফা নির্দেশনা, কোলাহল থেমে মৃত শহরে পরিণত হচ্ছে তেহরান, স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে এলএনজি কিনছে সরকার। যুগান্তর, দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদ ইরানের, ড্রোনে দিশেহারা যুক্তরাষ্ট্র, রপ্তানির আড়ালে অর্থ পাচার, বিএফআইইউ প্রতিবেদন, সার বিদ্যুতে কমল গ্যাসের বরাদ্দ। মানবজমিন, জ্বালানি নিতে দীর্ঘ লাইন, ভোগান্তি, মার্কিন মন্ত্রীর সঙ্গে বিএনপি জামাতের বৈঠক, নানা ইস্যুতে আলোচনা। কালের কণ্ঠ, তীব্র হচ্ছে জ্বালানি সংকট, হামলা পাল্টা হামলা চলছে, যুদ্ধ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের বাইরে। কালবেলা, সংসদের শুরুতেই সরকারকে চাপ দেবে বিরোধী দল, বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের সংকেত। বাংলাদেশ প্রতিদিন, বিশাল ক্ষতি চাপে ট্রাম্প, বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। দেশ রূপান্তর, যুদ্ধের ধাক্কা বাংলাদেশে, ইরানেও গাজার ছক ইসরায়েলের। নয়া দিগন্ত, অনিশ্চয়তার ছায়া রূপপুর, 20 মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে বঞ্চিত করা হয়েছে, ডাক্তার তাহের। দৈনিক ইনকিলাব, বৈশ্বিক অর্থনীতি ও মানবতার বিপর্যয়, মধ্যপ্রাচ্যে আরও তীব্র হচ্ছে যুদ্ধ, খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার প্রদান। বণিক বার্তা, মধ্যপ্রাচ্যে সংঘাত, রেশনিং করে জ্বালানি সংকট মোকাবেলার লক্ষ্য সরকারের, সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য সংঘাত, ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর। ডেইলি স্টার, ট্রাম্প ব্যাকস কোর্স ফর ইরান অফেন্সিভ, গভর্নমেন্ট আর্জেস ফুয়েল সেভিং এজ এলএনজি ইম্পোর্ট কস্ট ডাবলস। ডেইলি অবজারভার, পিএম রিডিউস লাইট এসি ইউজ এট অফিস, মিডল ইস্ট ক্রাইসিস স্পার্কস ঢাকা ফুয়েল রাশ। নিউ এজ, ওয়ার spirals in Middle East with fresh strikes by Iran, Israel, government entities asked to cut energy use. মধ্যপ্রাচ্য সংকটটাই মূলত সবগুলো পত্রিকার শিরোনামে জায়গা পেয়েছে। ইরানের এই সংকটটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে একটা দীর্ঘ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে পুরো বিশ্বে, এবং বাংলাদেশ তো অবশ্যই। বাংলাদেশের এরই মধ্যে জ্বালানি খাত নিয়ে বেশ বিপর্যয় শুরু হয়ে গেছে, দেখাই যাচ্ছে। কোন দিকে যাচ্ছি আসলে আমরা? অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বাংলা ভিশনের দর্শকদের প্রতিও অনেক ভালোবাসা। যুদ্ধ আসলে কখনোই কোনো সমাধান তৈরি করতে পারে না। সমাধানের জন্য সমঝোতা এবং সংলাপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যুদ্ধটি শুরু হলো, এই যুদ্ধের কারণে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বা ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এমনটি নয়, সমগ্র বিশ্বে এর ছায়া কিন্তু পড়েছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ জ্বালানি সংকটের একটা আশঙ্কা করা যাচ্ছে। একটা বিশ্বস্ত সূত্র বলছে যে আমাদের কাছে মাত্র 15 দিনের জ্বালানি মজুদ আছে। সরকারি বলছে। তো তাহলে কি ধরনের সংকটের মধ্যে যে আমরা পড়তে যাচ্ছি সেটা ধীরে ধীরে দৃশ্যমান হবে। আর এবারের যুদ্ধ কবে নাগাদ শেষ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি ইতিমধ্যে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্নভাবে এই যুদ্ধকে থামানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু আমরা এই যুদ্ধ কিভাবে থামাবো, যেখানে আমাদের সুপ্রিম লিডারকে হত্যা করা হয়েছে? আরেকটি খবর বেরিয়েছে বা খবর চাউর হয়েছে, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমে, যে এখন ইরানে স্থল অভিযান চালাবে মার্কিন সেনারা। বা একটি খবর গতকাল থেকেই বিভিন্ন নিউজ ফিডে আমরা দেখতে পাচ্ছি যে ইরাক থেকে কয়েক হাজার কুর্দি ইরানে স্থল অভিযান করবে। তবে ইরান বলছে যে না,
স্থল অভিযানের মতো সক্ষমতা কুর্দিদের নেই। আর যদি স্থল অভিযান করে, আলী লারিজানির ভাষ্য মতে যে খামেনি এবং খোমেনির শিষ্যরা বেঁচে থাকতে এটা সফল হতে দেবে না। এখন এই যে অনিশ্চিত যুদ্ধ, শেষ হবার নাম নেই, তো এই যুদ্ধের একটা ভয়াবহ প্রভাব বাংলাদেশে যেমন পড়বে, উপমহাদেশ জুড়েই পড়বে। আমাদের বিপত্তি হচ্ছে যে আমরা আসলে ইউরোপ আমেরিকার মতো উন্নত না, বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমাদের প্রশাসনিক কার্যক্রম চলে না। এই সরকারের বয়স 2 সপ্তাহ হয়েছে, কিন্তু আমরা যুদ্ধের আভাস আরও আগে থেকে বুঝতে পারছিলাম। তো প্রশাসন তো ছিল, প্রশাসন উদ্যোগী হয়ে যদি জ্বালানি সংকট মেটানোর জন্য পরিকল্পনা করত, তাহলে হয়তো এখন যে উদ্বেগটা বাড়ছে, বিশেষ করে দীর্ঘ লাইন জ্বালানি নেবার জন্যে এবং বিকল্প পথে বেশি দামে জ্বালানি ক্রয় করা হচ্ছে, এটা হতো না। তো আমি মনে করি যে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে এখনই বাংলাদেশকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যরা কে কী করবে সেদিকে আমাদের তাকিয়ে লাভ নেই। আমাদের প্রেক্ষাপট এবং পরিস্থিতিটা আলাদা। আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান, তারা একটা দোদুল্যমানতার মধ্যে আছে যে কোন দিকে যাবে, ইরানের পক্ষে যাবে নাকি পশ্চিমা বিশ্বের পক্ষে যাবে। দেখুন, ভারত যে দোলাচলতার মধ্যে পড়েছে, ভারতের হাজার হাজার মিলিয়ন ডলারের প্রকল্প হচ্ছে চাবাহার প্রকল্প, এটা ইরানের সঙ্গে। ভারত সবসময় এই উচ্চাভিলাষী প্রকল্প নিয়ে আশাবাদী ছিল যে পাকিস্তানের বলয়ের বাইরে মধ্য এশিয়ায় সম্পর্ক করার জন্য ইরানের সঙ্গে চাবাহার প্রকল্পটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অগ্রগতির জন্য। তো একদিকে এই প্রকল্প বাস্তবায়নের ইচ্ছা, আবার অন্যদিকে ভারতের বিজেপি সরকারের সঙ্গে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের আত্মিক যে সম্পর্ক আমরা দৃশ্যমানভাবে দেখতে পাচ্ছি, ফলে একটা দোটানায় পড়েছে। আপনি জানেন যে প্রায় 1 সপ্তাহ পরে ইমাম খামেনির মৃত্যুর শোক জানিয়েছে ভারত। আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। আবার ভারত ইরানের সঙ্গে যে যৌথ একটা নৌ মহড়া হয়েছিল, সেই নৌ মহড়া শেষ করার পর ইরানের সেনাদল যখন যাচ্ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে। সুতরাং এর দায় ভারতকেও নিতে হচ্ছে। ভারত ভীষণ বেকায়দায় পড়েছে এই যুদ্ধ নিয়ে। অন্যদিকে পাকিস্তান, তার সঙ্গে আবার সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি আছে। মানে সৌদি আরব যদি আক্রান্ত হয়, পাকিস্তান এগিয়ে আসবে। কিন্তু আমরা দেখলাম ইরানের আক্রমণের পর পাকিস্তান এগোয়নি, কারণ ইরানের সঙ্গে আবার পাকিস্তানের একটা চমৎকার সম্পর্ক আছে। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। সব মিলিয়ে একটা বৃহত্তর বিশ্বযুদ্ধের দিকেই আমরা এগোচ্ছি বলে মনে হয়। আমরা যদি যুদ্ধের একটু কৌশলটা দেখি, যে ইরান, যেহেতু যুদ্ধটা চলছে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোটা দাগে বলা যায়, কিন্তু ইরান তার হামলার টার্গেটটি ঠিক করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশগুলোর উপর। এর ফলে যুদ্ধটা এবং ইউরোপেও আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে কিনা, মানে আপনি যে বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন, এই থেকে কি সেই আশঙ্কাটা? ইউরোপ অবশ্যই এটা থেকে বাইরে নয়। আপনি দেখুন যে অপারেশন প্রমিস 1, 2, 3, এখন 4 ফেজ চলছে। তো এই যুদ্ধ কিভাবে ইরান থামাবে? কারণ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে। এখন যদি ইরান আবার আলোচনার টেবিলে যায়, ইরান এটা নিশ্চিত করেই জানে যে আবারও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি সঞ্চয় করে কিছুদিনের মধ্যে আক্রমণ করবে। সুতরাং এখান থেকে তার সরে আসার কোনো সুযোগ নেই। অন্যদিকে পশ্চিমা বিশ্ব বা ইসরায়েল এখন বলতেও পারছে না যে তারা এই যুদ্ধ থেকে পিছিয়ে যাবে। তারা হয়তো থার্ড টায়ারে চেষ্টা করবে বা কোনো না কোনো মধ্যস্থতাকারী দিয়ে ইরানকে মেসেজ দিচ্ছে যে এখন আমরা বসতে পারি। যেমন আজকে একটা হাস্যকর মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করা ঠিক হয়নি। তার মতে যে নির্বাচক পরিষদে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। আপনি জানেন যে কিছুদিন আগে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে উৎখাত করেছেন এবং সেই জায়গায় পশ্চিমা বা ডোনাল্ড ট্রাম্পের মদতপুষ্ট সরকারকে বসানো হয়েছে। তো তিনি চাইছেন যে ভেনেজুয়েলার মতো ইরানেও তার মদতপুষ্ট একটা সরকার বসবে। কিন্তু হিসেব নিকেশ এত সহজ না। ভেনেজুয়েলা আর ইরান এক না। আমরা যদি 1000 বছরের ইতিহাসকে বিশ্লেষণ করি, পারস্য জাতি বা এই জাতি কখনো পরাজিত হয়নি। বিপর্যস্ত হয়েছে, পর্যদস্ত হয়েছে, খানিক সময়ের জন্য হয়তো পিছিয়ে গেছে, কিন্তু আবারও শক্তি সঞ্চয় করে কিন্তু বিজয়ী হয়েছে। সুতরাং ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয়ী হওয়া খুবই কঠিন। মানচিত্রটা যদি আমরা সামনে রাখি, ইরানের চারপাশে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইসরায়েল, তুরস্ক, এদিকে পাকিস্তান, আফগানিস্তান, প্রত্যেকটা দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি করে রেখেছে। কিন্তু ইরান প্রত্যেকটা ঘাঁটিকে আবার লক্ষ্যবস্তু করে
তার প্রস্তুতি কিন্তু আগে থেকে নিয়ে রেখেছে। ইরান জানতো যে এই রকম একটা যুদ্ধের মুখোমুখি হতে হবে, ফলে এখন কিন্তু ইরানের কর্মকর্তারা বলছে যে আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছি, যা 1 বছর 2 বছর 3 বছর হতে পারে। কদিন আগেই খবর বেরিয়েছে যে ইরানের দৃশ্যমান যে স্থাপনা, এর বাইরেও ভূগর্ভস্থ অসংখ্য স্থাপনা আছে যেগুলোতে অবস্থান করে সামরিক কর্মকর্তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। হরমুজ প্রণালী বলি অথবা ভূমধ্য সাগর বলি, এই সাগরের অভ্যন্তরে ইরান বিশাল এক সামরিক সাম্রাজ্য গড়ে তুলেছে। সুতরাং তাদের প্রস্তুতি আছে। এখন যেটা দেখছি এটা একটা ট্রায়াল, আরও ভয়াবহ শুরু হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল যুদ্ধের কোনো আন্তর্জাতিক আইনই মেনে চলছে না। আপনি দেখেন প্রথম দিন হামলার সময় তারা স্কুল, হাসপাতাল এইগুলোতে হামলা করেছে, হাজার হাজার শিশু নিহত হয়েছে। সেগুলোর কোনো খবরও পশ্চিমা মদতপুষ্ট মিডিয়া আসছে না। পাশাপাশি ইরান যে সাফল্য অর্জন করেছে ইসরায়েলে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা করে, তার তথ্য আমরা পাচ্ছি না। মজার বিষয় হচ্ছে ফলস ফ্ল্যাগ এর ঘটনা ঘটেছে। আপনি নিশ্চয়ই জানেন যে আরামকোতে হামলা হলো সৌদি আরবে, হ্যাঁ, তেল শোধনাগারে। সেই হামলা ইরান করেছে বলে পশ্চিমা মিডিয়া কিন্তু ছড়িয়ে দিল তথ্য। পরে জানা গেল যে না, এটা ইসরায়েল করেছে, মানে ক্যামোফ্লেজ হয়ে বিভ্রান্ত তৈরি করার জন্য। তো এইরকম একটা পরিস্থিতিতে ইরান যেমন ছেড়ে দেবে না, আর এই যুদ্ধটা আস্তে আস্তে স্প্রেড হবে, ছড়াবে। দেখুন, ইউরোপে হামলা করার জন্য ইরানের সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র আছে বলে এখন কিন্তু পেন্টাগনের বিশ্লেষকরা বলছেন যে আমরাও আক্রান্ত হতে পারি। তাছাড়া প্রক্সি অ্যালাইজ আছে। আমরা তো জানি যে হিজবুল্লাহ, হামাস, আল আশতার বাহিনী অথবা হুথি, এরা প্রক্সি হিসেবে কাজ করে। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় যে ইসরায়েলে কয়েকদিন আগে, 3 দিন আগে, মানে ইরানের গোয়েন্দারা গ্রেফতার হয়েছে। ইসরায়েলের বাহিনীর মধ্যে থেকে তারা কাজ করছে। তারা মুসলিম না, ইহুদি, ইরানের পক্ষ হয়ে কাজ করছে। তো আরও অনেক অজানা বিষয় হয়তো সামনে উন্মোচিত হবে যে ইরানের যে এটা পরিকল্পনা, সেটা আমরা যখন আরও দেখতে পাবো তখন বুঝবো যে এই যুদ্ধটা আসলে কবে নাগাদ এবং কিভাবে ছড়িয়ে যাবে এবং কোন জায়গায় গিয়ে ঠেকতে পারে। আমরা একটু ইরান থেকে আমাদের দেশে ফিরে, যেটি আমাদের সাথে জ্বালানি সংকট ধীরে ধীরে তীব্র হচ্ছে। রেশনিং করে সংকট সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন সাশ্রয়ী হওয়ার জন্য, কিন্তু সাশ্রয়ী হলে সমাধান কিনা, কারণ আন্তর্জাতিক মার্কেটে যে টালমাটাল অবস্থা, সেই জায়গাটা তো বাংলাদেশের যে রিজার্ভ আছে সেটিতে হয়তো টান পড়ে যাবে এবং চাইলেও আসলে কিনতে পারবে কিনা বাংলাদেশ, সেক্ষেত্রে নতুন বাজার খোঁজারও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিকল্প পন্থায় গিয়ে উচ্চ মূল্যে কেনার যে প্রবণতা বা কিনতে আমরা বাধ্য হচ্ছি, এটা আসলে তো যথাযথ পথ না। আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে সরকার গঠিত হয়েছে 2 সপ্তাহ হলো, কিন্তু এর আগে তো প্রশাসন ছিল, কর্তৃপক্ষগুলো তো ছিল। তারা যদি আগে থেকে উদ্যোগী হতো বা এই অন্তর্বর্তী সরকার এই ধরনের বিপদের সময় কোনো প্ল্যান করে রেখে গেছে কিনা আমার জানা নেই। কিন্তু এখন যে পথে এগুচ্ছে এটা খুব ভয়াবহ পথ। এটা কতদিন এভাবে টেনে নিয়ে যেতে পারবে সেটাও একটা আশঙ্কা। বিকল্প পথ কি আমাদের প্রস্তুত আছে? তারপরে এখন যে যুদ্ধাবস্থা, আমাদের প্রতিবেশীর কাছ থেকে তো আমরা সহযোগিতা পাবো না, তাহলে বিকল্প যে জায়গা থেকে আমরা জ্বালানি আনবো সেই জায়গাটা উন্মুক্ত আছে কিনা বা কি দামে আনবো, সেটাও কিন্তু একটা অনিশ্চয়তার ব্যাপার। যে বাংলাদেশের সাথে ভারতের একটি ডিজেল পাইপলাইন রয়েছে নুমালীগড় থেকে। বাংলাদেশ যদি ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে পারে, তাহলে হয়তো এই ক্ষেত্রে বাংলাদেশ ডিজেল কিনতে পারে কম দামে, ভারত থেকে কেনার সুযোগও রয়েছে। অন্যদিকে যদি নতুন বাজার খুঁজতে হয়, তাহলে তার কাছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের বিকল্প কোনো নেই। অন্যদিকে নতুন সরকারের সাথে চীনের যে সম্পর্ক, সেটি আসলে খুব একটা আরামদায়ক নয়। সেক্ষেত্রে আরেকটি সংকটে পড়তে যাচ্ছে। একই সঙ্গে আপনি যেটি বললেন যে প্রশাসন জানতো, আমলাতান্ত্রিক যে জটিলতা সেটি তো রয়েছে। এখানে একটা হঠাৎ করে মুনাফা লাভের একটা জায়গা তৈরি হবে কিনা ব্যবসায়ীদের, বেসরকারি খাতে আমদানি বাড়ালে? ভয়াবহ সংকটে আমরা পড়তে যাচ্ছি। এখন ডিজেলের যে পাইপলাইন আছে ভারতের সঙ্গে, তড়িৎ উদ্যোগ নিয়ে সেই পাইপলাইনের মাধ্যমে আমরা যদি আনতে পারি তাহলে হতে পারে। কিন্তু এই কাজটা করতে গিয়ে ব্যুরোক্রেসির যে জটিলতা বা সম্পর্কের যে জটিলতা, সেটাকে পেরিয়ে আমরা পারবো কিনা। এর বাইরে আমরা যদি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বা ভিয়েতনামের কথা চিন্তা করি, সেখানেও কিন্তু শুধুমাত্র আমরা যাচ্ছি না, আরও অনেকেই তাদের কাছে এই ধরনের পরিস্থিতিতে হাত পাতবে। তো সুতরাং যারা আগে যাবে তারাই পাবে, এবং সেটার দাম কত হবে, আমরা কি পরিমাণ আনতে পারবো, এই বিষয়গুলো তো আসলে পেপার ওয়ার্কের প্রয়োজন আছে।
দেখুন, এই যে সংকট শুরু হয়ে গেছে, এই সংকট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিমের মাধ্যমে যদি একটা কমিটি করে দ্রুত উদ্যোগ না নেওয়া যায়, তাহলে তো বাজারে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যাবে। এখনই প্রভাব শুরু হয়ে গেছে। আর জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের দাম বাড়বেই। প্রত্যেকটা নিত্যপণ্যের উৎপাদনের সঙ্গে, পরিবহনের সঙ্গে জ্বালানি যুক্ত। তো আমাদের এই ধরনের রাষ্ট্রে যে ভয়াবহ একটা সংকট হতে যাচ্ছে, এটা নিশ্চিত করেই বলা যায়। এখন এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার বাহাদুর কি করবেন সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সাধারণ মানুষের জীবনযাপনের মাত্রা, ব্যয় যে বেড়ে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। একটা হাহাকার তৈরি হবে। আমরা যদি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দিকে সরকার বেশি মনোযোগী, আমরা এখনই দেখতে পাচ্ছি 2 সপ্তাহ সরকারের মেয়াদ হয়েছে, তার মধ্যে সরকার কৃষি কার্ড, তার ফ্যামিলি কার্ড এগুলো দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক একটা সংকট শুরু হয়েছে। এই ফ্যামিলি কার্ডের পিছনে যে অর্থ ব্যয় হবে, অন্যদিকে যদি এখন জ্বালানি আমদানি করতে হয় স্পট মার্কেট থেকে, তাহলে তো রিজার্ভে টান পড়বে। অর্থাৎ দুদিকে একটা অর্থনৈতিক সংকট তৈরি হবে কিনা, সেক্ষেত্রে সরকার তার এই বিষয়গুলো পুনর্বিবেচনা করতে পারতো কিনা, বা একটু গতিটা একটু কমিয়ে আনতে পারতো কিনা। সরকার একটা যুক্তি আমাদেরকে দিতে পারে, মানে এটাই হয়তো বলবে যে আমরা তো সবেমাত্র এসেছি, একদম নবজাতক, আমরা তো এই বিষয়গুলো সংকট হবে সেগুলো জানতাম না। কিন্তু সরকারকেই সব কিছু মোকাবেলা করতে হবে, সমাধান করতে হবে, জনগণের মধ্যে স্বস্তি আনতে হবে। তো তাহলে এখন যে সবচেয়ে জরুরি বিষয়, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে জ্বালানি সংকট নিরসন করতে হবে। এখন অন্যান্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দিকে মনোযোগী না হয়ে যদি জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ সরকার না নেয়, তাহলে তো ভয়াবহ পরিস্থিতি একটা তৈরি হতে যাচ্ছে, একদম স্থবির হয়ে যাবে। তো এই জন্যে আমি মনে করি যে সরকারের উপর চাপ আছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেবে, আরও অন্যান্য অনেক কিছু করবে, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড, এগুলো আছে। এখন এইগুলো বাস্তবায়নটা পিছিয়ে দিয়ে যদি জ্বালানি সংকট নিরসনের জন্যে প্রয়োজনে থোক বরাদ্দ দিয়ে বা বাড়তি বরাদ্দ দিয়ে উদ্যোগ নেওয়া যায়, তাহলে আমরা স্বস্তি পাবো। নইলে কিন্তু খুব ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হব আমরা। বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে বিএনপি সরকারের এমনিতে যথেষ্ট পরিমাণ সমালোচনা রয়েছে। 90 বা 2001 থেকে দুটি সময় কানসাটের ঘটনা বিএনপি সময়ে ঘটেছে। তারপরে দৌড় সালাউদ্দিন তো বিখ্যাত ঢাকা শহরে। মানে বিদ্যুৎ জ্বালানিতে বিএনপি এক ধরনের হযবরল অবস্থায় পড়ে সবসময়। হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন ধারাবাহিকভাবেই এটা বিএনপির একটা দুঃখ কিনা, চীনের দুঃখ যেমন হুয়াংহো, যে বিদ্যুৎ মন্ত্রণালয় নিয়ে নানা ধরনের ঘটনা ঘটে বিএনপি যখন ক্ষমতায় আসে। তো এখন দেখুন, কিছুদিন আগে বিদ্যুৎ মন্ত্রী বললেন যে ঋণ করে বিদ্যুৎ নেওয়ার চেয়ে বরং বিদ্যুৎ ছাড়া থাকা ভালো। তো এই ধরনের কথা না বলে পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে যদি পথ খোঁজে সরকার, আমি মনে করি যে জনগণের জন্য সেটাই উত্তম হবে। এখন জ্বালানি মন্ত্রণালয়ের কি অবস্থা, অন্তর্বর্তী সরকার কি অবস্থায় রেখে গেছে সেটাও কি পর্যালোচনা হয়েছে কিনা, বা কোথায় কোথায় চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার জ্বালানির জন্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে, নিশ্চয়ই এটা আপডেট হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে। সেই জায়গাগুলো পর্যালোচনা করে যেটা বললেন যে এখন ধরে 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 এই মুহূর্তে জরুরি ভিত্তিতে যে কন্ট্রাক্টগুলো করা প্রয়োজন, চুক্তি হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকলে এখনই তড়িৎ গতিতে উদ্যোগটি নিতে হবে যে এই সংকট থেকে নিরসনের জন্য আমাদের এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং সবসময় বিকল্প চিন্তাটা মাথায় থাকবে। ঠিক আছে, আমার সোর্স হচ্ছে ধরুন যে ভারত, আমি জানি যে ভারতের এই সোর্স বিশ্বস্ত না, তাহলে আমাকে আরও 2টি বিকল্প সোর্স রাখতে হবে। সেই কাজটি এখনই জ্বালানি মন্ত্রণালয়ের করতে হবে। আমরা একটু রাজনীতি ফ্রি, সংসদ অধিবেশন শুরু হবে 12 তারিখ। সেই জায়গাটিতে আসলে আমরা নতুন কিছু প্রত্যাশা করতে পারি কিনা, যদিও রাজনৈতিক দলগুলো বেশ মুখোমুখি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়টি চলে আসছে একজন উপদেষ্টার বক্তব্যকে নিয়ে। অন্যদিকে উপদেষ্টাদের দুর্নীতি নিয়েও বেশ সোচ্চার সব জায়গাগুলোতে, যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। যেহেতু অন্তর্বর্তী সরকার তার মেয়াদ পেরিয়ে নতুন একটি সরকার এসেছে, সুতরাং বিগত সরকারের নানা বিষয় পর্যালোচনা হবে বা অনেক কথা উঠবে, এটাই স্বাভাবিক। এখন দেখুন, যারা উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করছে, অভিযোগগুলো সুনির্দিষ্ট হতে হবে। একটা হলো ফ্লোটিং কমেন্ট করলাম যে আমিরুল মোমিনীন মানিক এটা করেছে, সেটা কিন্তু হবে না। আপনাকে তথ্য প্রমাণ হাজির করে তাকে বিদ্ধ করতে হবে বা আইনের আওতায় আনতে হবে। যে যে অভিযোগগুলো আসছে সেগুলোকে কম্পাইল করে তার সপক্ষে যদি প্রমাণ হাজির করতে পারে কোনো পক্ষ, তাহলে আমি মনে করি তারা আদালতে যেতে পারে এবং জনমত গঠনের জন্য রাজপথে আন্দোলন করতে পারে, হতে পারে অনেক কিছুই। কিন্তু
কোনো কিছুই আসলে দায়ী মুক্তির মধ্য দিয়ে শেষ হয়ে যাওয়া উচিত নয়। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল সেটা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। দেখুন, যারা এই টকশোতে বসে অনেক সুশীল কথা বলতেন যে আমরা যদি দায়িত্ব পাই তাহলে দেশকে পরিবর্তন করে দেব, এটা করব ওইটা করব, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন। যারা টকশোতে এগুলো বলতেন তারা বেশি ব্যর্থ হয়েছেন। এখন আবার দেখছি দায়িত্ব শেষ হওয়ার পর তারা বিভিন্ন মিডিয়ায় বয়ান দিচ্ছেন যে আমি এই কারণে পারিনি, অমুক আমাকে করতে দেয়নি, আমার ক্ষমতা রুদ্ধ করে রাখা হয়েছে। এগুলোর কোনো মানে হয় না। দায় অবশ্যই নিতে হবে। চেয়ার পরিবর্তন না হলেও দায়িত্ব যে পরিবর্তন হওয়ার পর দায়টা কাঁধে পড়ে, সেই দায় নিয়ে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আমি মনে করি যে পর্যালোচনা হতে পারে, কিন্তু অভিযোগ নেই, সব কিছু একদম মানে চশমার চোখ দিয়ে দেখছি যে সুন্দর আছে, তা কিন্তু নয়। এই সরকার বারবার স্থবিরতার দিকে গেছে, অনেক প্রত্যাশিত কাজ করতে পারেনি। সেগুলো কেন হলো না, কি কারণে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো না, সেটা রিভিউ তো করতে হবে। একদম যদি মনে করি যে ধোয়া তুলসী পাতা বা সাদা চোখে একদম পরিচ্ছন্ন পরিষ্কার বলে দেই, তা হবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, সেটি বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক জোট একবারে প্রকাশ্যই করেছে, এবং বিএনপির যেসব সংসদ সদস্যরা সংসদ নির্বাচনে হেরেছেন যেসব প্রার্থী, তারাও কিন্তু বিচ্ছিন্নভাবে অভিযোগ করছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগটি ব্যাপক আকারে সামনে এসেছে। হ্যাঁ, এটা কিন্তু নির্বাচনটি সুষ্ঠু হয়েছে দৃশ্যমানভাবে, মানে আমরা যা চোখে দেখেছি, আমরা লাইনে ধরে ভোট দিয়েছি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে, এবং ঐতিহাসিক ঘটনা হলো সংঘাতহীন ভোট হয়েছে। তো এরপরে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগগুলো উঠেছে। এখন দেখুন, জামাতের পক্ষ থেকে যেমন হাইকোর্টে গিয়েছে কয়েকজন প্রার্থী, 3 জন প্রার্থী গিয়েছে, আবার বিএনপির পক্ষ থেকেও 1 জন প্রার্থী গিয়েছেন, এবং সেই প্রার্থীর পক্ষে আদালত নির্দেশও দিয়েছে ব্যালট পেপার হেফাজতে নেওয়ার জন্য। তো এই ধরনের ঘটনা আরও হবে সামনে। মন্ত্রীরা, দুঃখিত, সাবেক উপদেষ্টারা যদি বেফাস মন্তব্য করেন তাহলে তারা কিন্তু আটকে যাবেন। এখন যারা সাক্ষাৎকার দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন বিভিন্ন মিডিয়ায়, সেক্ষেত্রেও তাদের খুব ভেবে চিন্তে কথা বলতে হবে। রেজওয়ানা হাসান তিনি মন্তব্য করতে গিয়ে বললেন যে এই ধরনের উগ্রবাদী গোষ্ঠী বা বিরোধী দলের হিসেবে জামাতের প্রসঙ্গ যখন আসলো, তিনি বললেন যে তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দিইনি। উপস্থাপকের প্রশ্ন, রেজওয়ানা হাসানের উত্তর, এটার মধ্যে একটা গ্যাপ আছে। উপস্থাপক বিরোধী দল বলার পরে রেজওয়ানা হাসানের বলা উচিত ছিল যে না, এটা তো বিরোধী দলের উপর আমি দায় দিচ্ছি না, এটা এক্সট্রিম গ্রুপের উপর দায় দিচ্ছি, যারা মব করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, সহিংসতা করেছে, এবং একটা মব কালচার তৈরি করে তাদের স্বার্থসিদ্ধি করতে চেয়েছে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে জায়গা দিইনি। কিন্তু ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এটা ক্লিয়ার করতে পারেননি, বা ওই সময় ক্লিয়ার করেননি, ফলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আবার ডক্টর খলিলুর রহমান, তিনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, এখানে যুক্ত হয়েছেন, এটা নিয়েও জামাত অভিযোগ তুলেছে। জামাতের এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অকাট্য তথ্য প্রমাণও দিতে হবে। শুধুমাত্র একটি বক্তব্য এটা দিয়ে তারা প্রমাণ করতে পারবে না। সেই জন্য তারা যদি সত্যিকার অর্থেই মনে করে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে কিভাবে হয়েছে, তাহলে জাতির সামনে তুলে ধরো। আমরা একটু সেই দিকে আছি, যে যেটি আমি বলছিলাম যে জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে 12 তারিখ। সংস্কার ঝুলে গেছে এরই মধ্যে, অর্থাৎ যেই সংস্কারের কথা ছিল, হা ভোট না ভোট বা গণপরিষদ গঠন, সেগুলো আসলে কোনোটি হয় নাই। সেক্ষেত্রে সংসদ অধিবেশনে আমরা আসলে কিছু প্রত্যাশা করতে পারি কিনা, বা সেই সুযোগটি থাকছে কিনা? এখন মানে আশা ভরসার জায়গা হচ্ছে 12ই মার্চ। 12ই মার্চ কি হচ্ছে, কোত্থেকে এই মতভেদটা শুরু হলো যে সংসদ সদস্য শপথ নেওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। এখানে জামাত এনসিপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল, বিএনপি নিল না। তো এটা সুন্দর হতে পারতো, এভাবে হতে পারতো। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতের ইফতারে যাচ্ছেন, জামাত নেতারা বিএনপির অনুষ্ঠানে যাচ্ছেন, একটা সৌহার্দ্য সম্প্রীতি দেখা যাচ্ছে। তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে কেন সংকট জিয়ে রাখা হচ্ছে? সেদিনই যদি জামাত বিএনপি বসে এই সিদ্ধান্তটি নিতে পারত যে হ্যাঁ, আমরা যা করব একসঙ্গে করব, আমরা আজকে শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেব, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেব না, আমরা শপথ নেব একসঙ্গে, সংসদে গিয়ে তারপর কিভাবে অন্তর্ভুক্ত করা যায় এই বিষয়টি, সেটা করার পরে
আইনি কাঠামোর মধ্যে নেব, সেটা না হওয়ার কারণে এখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে আমি মনে করি এই বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই, কারণ সংসদ হচ্ছে সকল কিছুর কেন্দ্রবিন্দু। 12ই মার্চের পরই আসলে বোঝা যাবে সংস্কার ঝুলে গেল নাকি সংস্কার হবে। এখন যদি আমরা বলি যে সংস্কার করবেই না, তাহলে এটা আগ বাড়িয়ে মন্তব্য করা হবে। জি, আলোচনা অনুষ্ঠানের জন্য আমিরুল মুমিনিন মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।